বন্ধুরা, বেড়াবার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। কর্মব্যস্ত জীবন থেকে সাময়িক ছুটি কেনা চায়, আর সেই অবকাশ যদি মেলে শহর আর কোলাহল থেকে অনেক দূরে, পাহাড়, নদী আর জঙ্গল ঘেরা কোনো জনপদে, তাহলে তো কথাই নেই। আর সেই জনপদ যদি হয় সহজ সরল মানুষের আন্তরিক আর সরল আতিথেয়তায় ঘেরা, তাহলে তো তা আমাদের কাছে এক বাড়তি পাওনাই। আজকের বেড়াবার গল্পে আমরা আপনাদের নিয়ে যাব তেমনি এক মন ভালো করা সবুজ অরণ্যভূমিতে। দেখাবো আজকের ভিডিওতে জল, জঙ্গল, ঝর্ণা, নদী, আরও অনেক কিছু। এপ্রিলের প্রথম সপ্তাহের কোনো একদিন, সেদিনের এক কাক ভরে আমরা কজন বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের যাত্রা ছিল আমাদের নিজস্ব গাড়িতে। সকাল থেকেই হালকা গরম ছিল, কিন্তু আকাশ মেঘলা ছিল। এ শহরে তখনও ঘুম ভাঙেনি। দুদলার কাগজলার মন্থর গতিকে পাশ কাটিয়ে আমরা এগিয়ে চললাম বিদ্যাসাগর সেতুর দিকে। রাস্তা ফাঁকাই ছিল। অল্প সময়ে গঙ্গার বিদ্যাসাগর সেতুকে পেরিয়ে গেলাম। আমরা এসে পৌঁছালাম নবান্নের কাছে টোল প্লাজায়। টোল প্লাজায় 10 টাকা মিটিয়ে নবান্নকে ডাইনে রেখে আমাদের গাড়ি ছুটে চলল কোলাঘাটের দিকে। কোলাঘাটে এসে পৌঁছলাম। এখানে রাস্তার বাঁ দিকে অনেকগুলো রেস্তোরাঁ। আমরা একটা রেস্তোরাঁতে ঢুকে সকালের চা আর ব্রেকফাস্ট সেরে দ্রুত আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। অনেকখানি চলার পর আমরা মূল রাস্তা ছেড়ে বাঁ দিকে রাস্তা নিলাম। পিছনে পড়ে রইল খড়গপুর শহর। নিচ দিয়ে অনেকখানি এগিয়ে যাওয়ার পরে আমরা ডান দিকে রাস্তায় ঘুরে গেলাম। ডান দিকে রাস্তা থেকে বেশ কিছুটা যাওয়ার পরে আমাদের বহুকাঙ্ক্ষিত সেই জায়গায় আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম। এখান থেকে ঝাড়গ্রামের সীমানা শুরু। আমরা ঠিক এই পথ ধরে সোজা সামনের দিকে এগিয়ে চললাম। দ্রুত রাস্তার পথ পরিবর্তন চোখে পড়ল। মেঘলা আকাশ আর প্রায় শুনশান রাস্তা। সামনে লোধাশুলি আর লোধাশুলির জঙ্গল। আজ যেন আমাদেরই দিন। এখান থেকে জঙ্গলের শুরু, মূলত শাল মহুয়ার জঙ্গল। মসৃণ আঁকাবাঁকা রাস্তা ধরে জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে চললাম। এ পথের বাঁকে বাঁকে পথ বদলায়। জঙ্গলের নিচটা শুকনো ঝরা পাতার কার্পেট, উপরে নতুন কচি পাতায় মোড়া, যেন সবুজের হাতছানি। মাঝে মাঝে সাধারণ ঘরবাড়ি, বাগান চোখে পড়ল, যেন আট পৌরে জীবনের এক চলমান ছবি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমরা আমাদের প্রথম গন্তব্য ঝাড়গ্রাম রাজবাড়িতে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে রাজবাড়ি গেটে দেওয়া নোটিশ দেখে বেশ কিছুটা হতাশই হলাম।
নোটিশের বক্তব্য অনুযায়ী রাজ পরিবারের অতিথি আর সরকারি আধিকারিক ছাড়া আমাদের মতো সাধারণের প্রবেশ নিষেধ। অগত্যা আর কী করা, রাজবাড়ি গেটে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, এদিকে ওদিকে ঘুরে কিছুক্ষণ দেখলাম। স্কুল যাত্রী কয়েকটা খুদের ছবি তুলে আমরা চিল্কিগড়ের দিকে রওনা হলাম। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে চিল্কিগড় রাজবাড়ির দূরত্ব কম বেশি 15 কিলোমিটার। কিছুক্ষণ চলার পর আমরা চিল্কিগড় রাজবাড়ির মূল প্রবেশদ্বারে এসে পৌঁছলাম। ভিতরে প্রবেশ করলাম। সামনেটা মস্ত বড় একটা মাঠের মতো ফাঁকা জায়গা। প্রবেশদ্বারের ঠিক বাঁদিকে খুব উঁচু একটা মন্দির, রাজাদের প্রতিষ্ঠিত শিব মন্দির। ডান দিকটা ফাঁকা মাঠ। মাঠ পেরিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে গেলাম। মূল রাজবাড়িটা দোতলা। তথ্য অনুযায়ী জানা যায় এটা চিল্কিগড় রাজাদের রাজভবন ছিল। বিস্তারিত ইতিহাসে না গেলেও জানা যায় অষ্টাদশ শতকের সময় থেকে রাজা কমলাকান্ত দেও ধবলদেবের রাজত্ব ছিল এই চিল্কিগড়ে এবং তা রাজতন্ত্র বিলোপের আগে পর্যন্ত বর্তমান ছিল। আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দিলাম। এরপর আমরা যাব এই রাজবংশের প্রতিষ্ঠিত কনক দুর্গা মন্দিরে। চলুন তাহলে শুনতে থাকুন বেড়াবার গল্প আর চোখ রাখুন বেড়াবার গল্পে। আমরা এসে এইমাত্র পৌঁছলাম কনক দুর্গা মন্দিরে। কনক দুর্গা মন্দিরের মূল প্রবেশদ্বার পেরিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। পায়ে পায়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। দুদিকের ঘন জঙ্গল, মাঝখানে সরু পথ বেয়ে মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালাম। এই মন্দির ঘিরে নানান ইতিহাস শোনা যায়। কারো কারো মতে 400 বছরের বেশি এই মন্দির পুরনো, কারো মতে 500 বছরেরও বেশি। এই মন্দির নাকি খুবই জাগ্রত। তথ্য অনুযায়ী রানীরহাটের কঙ্গন থেকে মা দুর্গার মূর্তি তৈরি হয়েছিল। সেই থেকে মা দুর্গা এখানে কনক দুর্গা নামে পূজিত হন। মন্দিরের ভিতরে ছবি তোলা পারণ। এখন পুজো চলছে। মাকে প্রণাম জানিয়ে মন্দিরের বাঁ দিকে এলাম। এখানে আরও একটা মন্দির, আর এই দুই মন্দিরের মাঝখানে একটা অতিথি আবাস। তারই সামনে একটা বড় আকারের বটগাছ, তার কাণ্ড জুড়ে লাল হলুদ সুতোয় ভরা। সম্ভবত ভক্তরা তাদের মনস্কামনায় এই সুতো বেঁধে গেছে। কনক দুর্গার ডুলুং নদীকে বিদায় জানিয়ে আমরা যাত্রা করলাম ঝিলিমিলের উদ্দেশ্যে। এখান থেকে ঝিলিমিলির দূরত্ব 57 কিলোমিটার। গিরনি শিলদা হয়ে প্রথমে বেলপাহাড়ি, তারপর সেখান থেকে আমরা যাব ঝিলিমিলিতে। এই পথের রূপটানকে ভাষায় বর্ণনা করা যাবে না, শুধুই চোখে দেখার আর অনুভব করার। কালো পিচের রাস্তা সমতলার পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে চলে গেছে মাইলের পর মাইল জঙ্গলের ভিতর দিয়ে। দুধারে শাল পিয়ালের ঘন জঙ্গল, কোথাও মহুয়া গাছে ফুল ফুটেছে, তারই মিষ্টি গন্ধ নাকে আসছে। এসব অনুভব করতে করতে আর দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বেলপাহাড়ির দিকে। বেলপাহাড়ির চারদিকটা একবার অল্প সময়ের জন্য দেখে আমরা আবার যাত্রা করলাম। যেতে যেতে নিছক কৌতূহলের বশে রাস্তার একটা জায়গাতে নেমে পড়লাম। এখানে রাস্তার দুপাশে বড় বড় শাল গাছের জঙ্গল, সবুজ পাতায় মোড়া। চারদিকটা একবার ঘুরে ঘুরে দেখতে থাকলাম। কয়েক পা এগিয়ে জঙ্গলে নামবো ভাবতেই পথ চলতে এক সাইকেল আরোহী গ্রামবাসী এসে পথ আটকালেন।
বললেন, না এখানে নয়, জঙ্গলের ভিতরে তো নয়ই, এখানে হাতির ভয় আছে। অগত্যা তার সাথে 2-4 কথা বলে দ্রুত গাড়িতে উঠে আমরা যাত্রা করি। আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে, কিন্তু এখানে বেশিক্ষণ অপেক্ষা করা দাদার সাথে দেখা হলো। ইনি এখানে থাকেন, ইনি বললেন আর এক মুহূর্তে এখানে না দাঁড়াতে, কারণ এখানে জঙ্গলের মধ্যে হাতি থাকে। সেই হাতি যদি দেখতে পায় জঙ্গলের ভিতর থেকে, উনি বলছেন যে সুর গুছিয়ে খুব দ্রুত এসে ওরা আক্রমণ করে। তাহলে এখানে বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। দাদাকে অনেক ধন্যবাদ, আমরা জানতাম না এটা বলার জন্য। প্রকৃতিকে দেখতে দেখতে অল্পক্ষণের মধ্যে আমরা ঝিলিমিলিতে এসে পৌঁছালাম। ঝিলিমিলি মূলত বাঁকুড়া, মেদিনীপুর আর পুরুলিয়া জেলার প্রান্ত সীমানায় অবস্থিত। ঝিলিমিলি ভারী সুন্দর এক ছোট্ট জনপদ, অসংখ্য গাছগাছালিতে ভরা। পাশ দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী। আমরা আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। আমরা কাঁঠালিয়া গ্রামে রাস্তা ধরলাম। গ্রামটি ভারী সুন্দর, বাড়িঘরগুলো যেন ছবির মতো, যেমনি নিকানো তেমনি পরিচ্ছন্ন। প্রত্যেকটা বাড়ির দেয়াল রং করা আর নানা রকমের ছবি আঁকা। এ বাড়িঘরগুলোর বাইরের দিকে কোনো জানালা নেই, অর্থাৎ রাস্তার দিকে। এসব দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য, অরণ্যে অবকাশ। ভিতরে ঢুকেই বাঁদিকে গাড়ি রাখার জায়গা, তার পাশেই ছোটদের খেলার জন্য ছোট্ট একটা পার্ক, তার লাগা অফিস। এখানে মূলত 3 ধরনের ঘর আছে। আমাদের ঘর অবশ্য আগে থেকেই বুক করা ছিল, 2খানা মাড হাউস কটেজ। ভিতরে প্রবেশ করতেই খুব ভালো লাগলো। জায়গাটা ভারী সুন্দর, জঙ্গল লাগাও, আবার 3 দিকে জঙ্গল দিয়ে ঘেরা। পাশে অল্প বিস্তর চাষের জমি আছে। চারদিকটা দেখতে দেখতে কটেজের সামনে এসে পৌঁছালাম। প্রত্যেকটা কটেজের সামনে বারান্দাটা বেশ চওড়া, একটা করে গোল টেবিল আর বসার জায়গা। বসতে না বসতেই কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা শরবত এসে পৌঁছালো। শরবত খেতে খেতে চারদিকটা আরও ভালো করে দেখছিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রামের পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্য প্রথমে সুতান, সেখান থেকে আমরা যাব তালবেড়িয়া জলাধারে। মূল রাস্তা ধরে 8 কিলোমিটার যাওয়ার পর বাঁদিকে একটা রাস্তা জঙ্গলের ভিতরে চলে গেছে। এই রাস্তা ধরে 6 কিলোমিটার গেলে পৌঁছানো যাবে সুতান। আমরা সেই রাস্তায় ধরলাম। আঁকাবাঁকা রাস্তা, চড়াই আর উতরাই পেরিয়ে আমরা সুতানের দিকে এগোলাম। দৃশ্য অতীব মনোরম। আমরা এ পথে চলতে চলতে তেমন কোনো জীবজন্তু দেখতে পাইনি। হঠাৎই একটা ময়ূরের দেখা পেখম মেলে রাস্তার উপর দাঁড়িয়েছিল। আমাদের দেখে রাস্তার ঢালে নেমে গেল। আমরা সুতানে পৌঁছে গেলাম। জনঅরণ্য থেকে দূরে এক নির্জন বনভূমি সুতান। শাল, পিয়াল, মহুয়া, শিমুল, পলাশের ছাওয়া, রূপসী সুতান। এখানে লোকজনের তেমন দেখা নেই, একজন পাহারাদার ছাড়া। দূরে জঙ্গলের ছায়ায় কয়েকজন আদিবাসী মহিলা ও পুরুষকে মহুয়া ফুল কুড়োতে দেখলাম। আমরা এখন এসেছি, এটা সুতান ইকো পার্ক। এখানে বিশেষ দেখার কিছু নেই। এই ওয়াচ টাওয়ারটা আছে, যেখান থেকে বন্যপ্রাণী দেখা যায় না, তবে এই ফরেস্টটাকে পুরোটাই দেখা যায়। অনেকখানি চলার পর আমরা তালবেড়িয়া জলাধারে এসে পৌঁছলাম। এখন পড়ন্ত বিকেল, চারিদিকটা শুনশান। তালবেড়িয়া লেকের চারদিকটা জঙ্গলে ঘেরা। এখানে বোটিং হয়। 400 টাকার বিনিময়ে আমরা কিছুটা সময় নৌকো বিহার করলাম, তারপরে ফিরে এলাম।
দূরে পাহাড়ি জঙ্গলের আড়ালে সূর্য ডুবে গেল। পাখিরা বাসায় ফিরছে। আলো আঁধারির পথ ধরে আমরাও আমাদের গন্তব্যের দিকে যাত্রা করলাম। অল্পক্ষণের মধ্যেই অরণ্যে অবকাশে ফিরে এলাম। কটেজে পৌঁছাতেই চা আর চিকেন পকোড়া চলে এলো। চায়ের টেবিলে গল্পে গল্পে অনেক রাত হয়ে গেল। এবারের গল্পের এখানেই ইতি। দেখা হবে আগামী বেড়াবার গল্পে মুকুটমণিপুরে।